গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পাঠ। সৈয়দ মুজতবা আলীর দেশে বিদেশের ত্রয়োদশ পর্ব। ফ্রান্সের বেতারবাণী আরম্ভ হয় ইসি প্যারি অর্থাৎ হেথায় প্যারিস দিয়ে। কাবুল ইউরোপীয় কোনো জিনিস নকল করতে গেলে ফ্রান্সকে আদর্শ রূপে মেনে নেয় বলে কাবুল রেডিও দুই সন্ধ্যা আপন অভিজ্ঞানবাণী প্রচারিত করে ইনজা কাবুল অর্থাৎ হেথায় কাবুল বলে। মোটরেও বেতারবাণী হল ইনজা কাবুল। কিন্তু তখন সন্ধ্যা হয়ে গিয়েছে বলে বেতারযোগে প্যারিস অথবা কাবুলের যতটা দেখবার সুবিধে হয় আমার প্রায় ততটাই হলো। হেডলাইটে জোরে কিছু যে দেখব তারও উপায় ছিল না। পূর্বেই বলেছি বাসখানার মাত্র একটি চোখ। সাঁঝের পিদিম দেখাতে গিয়ে সর্দারজি তার উপর আবিষ্কার করলেন যে সে চোখটিও খাইবারের রৌদ্রদাহনে গান্ধারীর চোখের মতো কানা হয়ে গিয়েছে। সর্দারজির নিজের জন্য অবশ্য বাসের কোনো চোখেরই প্রয়োজন ছিল না, কারণ তিনি রাতকানা। কিন্তু রাস্তার ৪৫ নম্বরীদের উপকারের জন্য প্যাসেঞ্জারদের কাছ থেকে একটা হ্যারিকেন জোগাড় করা হলো। হ্যান্ডিম্যান সেইটে নিয়ে একটা মার্ডগার্ডের উপর বসল। আমি সভয়ে সর্দারজিকে জিজ্ঞেস করলুম, হ্যারিকেনের সামান্য আলোতে আপনার মোটর চালাতে অসুবিধা হচ্ছে না তো? সর্দারজি বললেন, হচ্ছে বই কি, আলোটা চোখ ধাঁধিয়ে দেয়। ওটা না থাকলে গাড়ি জোর চালাতে পারতুম। মনে পড়ল দেশের মাঝিরাও অন্ধকার রাত্রে নৌকার সম্মুখে আলো রাখতে দেয় না। কিন্তু ভাগ্য বিধাতা অন্ধ হওয়া সত্ত্বেও তো কবি তাঁরই হাতে গোটা দেশটার ভার ছেড়ে দিয়ে গিয়েছেন। পতনভ্যুদয় বন্ধুর পন্থা, যুগ যুগ ধাবিত যাত্রী, হে চিরসারথি তব রথচক্রে মুখরিত পথ দিন রাত্রি। কিন্তু কবির তুলনায় দার্শনিক ঢের বেশি হুঁশিয়ার হয়। তাই বোধহয় কবির হাতে রাষ্ট্রের কি দুরবস্থা হতে পারে তারই কল্পনা করে প্লেটো তাঁর আদর্শ রাষ্ট্র থেকে ভালো মন্দ সব কবিকেই অবিচারে নির্বাসন দিয়েছিলেন। এইসব তত্ত্বচিন্তা না করা ছাড়া তখন অন্য কোনো উপায় ছিল না। যদিও কাবুল উপত্যকার সমতল ভূমি দিয়ে তখন গাড়ি চলেছে, তবু দুটো একটা মোড় সবসময়ই থাকার কথা। সেসব মোড় নেবার সময় আমি ভয়ে চোখ বন্ধ করছিলুম, এবং সেই খবরটি সর্দারজিকে দেওয়াতে তিনি যা বললেন তাতে আমার সব ডর ভয় কেটে গেল। তিনি বললেন, আম্মু চোখ বন্ধ করি। শুনে আমি যা চোখ বন্ধ করলুম তার সঙ্গে গান্ধারীর চোখ বন্ধ করার তুলনা করা যায়। সে যাত্রা যে কাবুল পৌঁছতে পেরেছিলুম তার একমাত্র কারণ বোধহয় এই যে রগরগে উপন্যাসের গোয়েন্দা শত বিপদেও মরে না। ভ্রমণ কাহিনী লেখকের জীবনেও এই সূত্র প্রযোজ্য। গুমরুক বা কাস্টম হাউস তখন বন্ধ হয়ে গিয়েছে, বিছানাখানা পর্যন্ত ছাড়ল না। টাঙ্গা নিয়ে ফরাসি রাজদূতাবাসের দিকে রওয়ানা হলুম। কাবুল শহরে আমার একমাত্র পরিচিত ব্যক্তি সেখানেই থাকতেন। শান্তিনিকেতনে তিনি আমার ফার্সির অধ্যাপক ছিলেন। ও তখন ফরাসি রাজদূতাবাসে কর্ম করতেন। টাঙ্গা ৩ মিনিট চলার পরেই বুঝতে পারলুম মস্কো রেডিও কোন ভরসায় তাবৎ দুনিয়ার প্রলেতারিয়াকে সম্মিলিত হওয়ার জন্য ফতোয়া জারি করে। দেখলুম কাবুল শহরে আমার প্রথম পরিচয়ের প্রলেতারিয়ার প্রতীক টাঙ্গাওয়ালা আর কলকাতার গাড়িওয়ালার কোনো তফাৎ নেই। আমাকে উজবুক পেয়ে সে তার কর্তব্য শেয়ালদার কাপ্তেনদের মতো তখনই স্থির করে নিয়েছে। বেতারওয়ালা তাকে পই পই করে বুঝিয়ে দিয়েছিলেন ফরাসি দূতাবাস কি করে যেতে হয়। সেও বারবার চসম বসর ও চসম অর্থাৎ আমার মাথার দিব্যি, আপনার তালিম এবং হুকুম আমার চোখের জ্যোতির ন্যায় মূল্যবান ইত্যাদি শপথ কসম খেয়েছিল। কিন্তু কাজের বেলায় 2 মিনিট যেতে না যেতেই সে গাড়ি দাঁড় করায়। বেছে বেছে কাবুল শহরের সবচেয়ে আকাট মূর্খকে জিজ্ঞাসা করে ফরাসি দূতাবাস কি করে যেতে হয়। অনেকে অনেক উপদেশ দিলেন। এক গুণী শেষটাই বললেন,
ফরাসি রাজদূতাবাস সে তো প্যারিসে, যেতে হলে। আমি বাধা দিয়ে বললুম, বোম্বাই গিয়ে জাহাজ ধরতে হয়। চলো হে টাঙ্গাওয়ালা, পেশাওয়ার অথবা কান্দাহার যেটা কাছে পড়ে, সেখান থেকে বোম্বাই। টাঙ্গাওয়ালা ঘোরেল, বুঝল, বাঙাল বলিয়া করিও না হেলা, আমি ঢাকার বাঙাল নহি গো। তখন সে লবি দরিয়া, দেহ আফগানান শহর আড়া হয়ে ফরাসি রাজদূতাবাসে পৌঁছল। কাবুল শহর ছোট, কম করে 3 বার সে আমাকে ওই রাস্তা দিয়ে আগেই নিয়ে গিয়েছে। চতুর্দিকে পাহাড়, এর চেয়ে পেঁচালো কেপ অফ গুড হোপ চেষ্টা করলেও হয় না। আমি কিছু বললে এতক্ষণ ধরে সে এমন ভাব দেখাচ্ছিল যে আমার কাঁচা ফার্সি সে বুঝতে পারে না। এবার আমার পালা। ভাড়া দেবার সময় সে যতই নানারকম যুক্তিতর্ক উত্থাপন করে, আমি ততই বোকার মতো তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকাই, আর একঘেয়ে আলোচনায় নূতনত্ব আনবার জন্য তার খোলা হাত থেকে আমারই দেওয়া 2-4 আনা কমিয়ে নিই। সঙ্গে সঙ্গে আমার ভাঙা ফার্সিকে একদম ক্ষুদ্র বানিয়ে দিয়ে মাথা দুলিয়ে দুলিয়ে বলি, বুঝেছি বুঝেছি, তুমি ইমানদার লোক, বিদেশি বলে না জেনে বেশি দিয়ে ফেলেছি, অত বেশি নিতে চাও না। মাশা আল্লাহ, সোবান আল্লাহ, খুদা তোমার জিন্দেগি দরাজ করুন। তোমার বেটা বেটির পয়সা সরালেই সে আর্তকণ্ঠে চিৎকার করে ওঠে, আল্লাহ রসুলের দোহাই কারে, আর ইমান ইনসাফ সম্বন্ধে সাদি রুমির বয়েত আওড়ায়। এমন সময় অধ্যাপক বগদানভ এসে সবকিছু রফারফি করে দিলেন। যাবার সময় সে আমাকে আর 1 দফা তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আমার মাথা থেকে পা পর্যন্ত মেপে নিয়ে অত্যন্ত মোলায়েম ভাষায় শুধালো, আপনার দেশ কোথায়? বুঝলুম গয়ার পান্ডার মতো, ভবিষ্যৎ সতর্কতার জন্য। কে বলে বাঙালিহীন? আমরা হেলায় লঙ্কা করিনি জয়। রাতের বেলাই বাগদানভ সাহেবের সঙ্গে আলাপ করার সুবিধা। সমস্ত রাত ধরে পড়াশোনা করেন, আর দিনের বেলা যতটা পারেন ঘুমিয়ে নেন। সেই কারণেই বোধহয় তিনি ভারতবর্ষের সব পাখির মধ্যে পেঁচাকে পছন্দ করতেন বেশি। শান্তিনিকেতনে তিনি যে ঘরটায় ক্লাস নিতেন, নন্দবাবু তারই দেয়ালে একটা পেঁচা এঁকে দিয়েছিলেন। বগদানভ সাহেব তাতে ভারী খুশি হয়ে নন্দবাবুর মেলা তারিফ করেছিলেন। বাগদানভ যাতে রুশ, মস্কোর বাসিন্দা ও কট্টর জারপন্থী। 1917 সালের বিপ্লবের সময় মস্কো থেকে পালিয়ে আজারবাইজান হয়ে তেহরান পৌঁছান। সেখান থেকে বসরা হয়ে বোম্বাই এসে বাসা বাঁধেন। ভালো পেহেলেভি বা পল্লবী জানতেন বলে বোম্বাইয়ের জরাথ্রুষ্টি কামা প্রতিষ্ঠান তাকে দিয়ে সেখানে অনেক পুঁথিপত্রের অনুবাদ করিয়ে নিয়েছিল। রবীন্দ্রনাথ সে সময়ে রুশ পণ্ডিতদের দুরবস্থায় সাহায্য করবার জন্য এক আন্তর্জাতিক আহ্বানে ভারতবর্ষের পক্ষ থেকে সাড়া দেন, এবং বোম্বাইয়ে বাগদানভের সঙ্গে দেখা হলে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হওয়ার পূর্বেই তাকে ফার্সির অধ্যাপক রূপে শান্তিনিকেতনে নিয়ে আসেন। 1917 সালের পূর্বে বাগদানভ রুশের পররাষ্ট্র বিভাগে কাজ করতেন ও সেই উপলক্ষে তেহরানে 8 বছর কাটিয়ে অতি উৎকৃষ্ট ফার্সি শিখেছিলেন। রবীন্দ্রনাথ যখন পরবর্তীকালে ইরান যান, তখন সেখানে ফার্সির জন্য অধ্যাপক অনুসন্ধান করলে পণ্ডিতেরা বলেন যে ফার্সি পড়াবার জন্য বাগদানভের চেয়ে শ্রেষ্ঠ পণ্ডিত পাওয়া অসম্ভব। কাবুলের অন্য জহুরিদের মুখেও আমি শুনেছি যে আধুনিক ফার্সি সাহিত্যে বাগদানভের লিখন শৈলী আপন বৈশিষ্ট্য দেখিয়ে বিদগ্ধজনের শ্রদ্ধাভাজন হয়েছে। ইউরোপীয় বহু ভাষা তো জানতেনই, তাছাড়া জাগদাই, উসমানলি প্রভৃতি কতকগুলো অজানা অচেনা তুর্কি ভাষা উপভাষায় জবরদস্ত মৌলবীও ছিলেন। কাবুলের মতো জগাখিচুড়ি শহরের দেশি বিদেশি সকলের সঙ্গেই তিনি তাঁদের মাতৃভাষায় দিব্য স্বচ্ছন্দে কথা বলতে পারতেন। একদিকে অগাধ পাণ্ডিত্য,
অন্যদিকে কুসংস্কারে ভর্তি। বাঁদিকে ঘাড় ফিরিয়ে পিছনের চাঁদ দেখতে পেয়েছেন না তো গোখরোর ফনায় যেন পা দিয়েছেন। সেই দুর্ঘটনার 3 মাস পরেও যদি তাঁর পেয়ারা বিড়াল বমি করে, তবে ওই বাঁ কাঁধের উপর দিয়ে অপয়া চাঁদ দেখায় তার জন্য দায়ী। মইয়ের তলা দিয়ে গিয়েছ, হাত থেকে পড়ে আরশি ভেঙে গিয়েছে, চাবির গোছা ভুলে মেঝের উপর রেখেছিলে, আর যাবে কোথায়? সে রাত্রে বাগদানব সাহেব তোমার জন্য 1 ঘন্টা ধরে আইকনের সামনে বিড়বিড় করে নানা মন্ত্র পড়বেন। গ্রিক অর্থোডক্স চার্চের তাবৎ সেন্টদের কাছে কান্নাকাটি করে ধন্না দেবেন। পরদিন ভোরবেলা তোমার চোখে মুখে মন্ত্রপুত জল ছিটিয়ে দিয়ে 3 বছর ধরে অপেক্ষা করবেন তোমার কাছ থেকে কোনো দুঃসংবাদ পাবার জন্য। 3 বছর দীর্ঘ মেয়াদ, কিছু না কিছু একটা ঘটবেই। তখন বাড়ি বয়ে এসে বাগদানব সাহেব তোমার সামনে মাথা নিচু করে জানুতে হাত রেখে বসবেন। মুখে ওই এক কথা, বলিনি, তখন বলিনি। শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, বড় বড় সাধক মহাপুরুষ যেন এক একটা কাঠের গুঁড়ি হয়ে ভেসে যাচ্ছেন। শত শত কাক তারই উপরে বসে বিনা মেহন্নতে ভবনদী পার হয়ে যায়। বাগদানবের পাল্লায় পড়লে 3 দিনে দুনিয়ার কুল্লে কুসংস্কারের সম্পূর্ণ তালিকা আপনার মুখস্থ হয়ে যাবে। 1 মাসের ভিতর সেগুলো মানতে আরম্ভ করবেন। 2 মাসের ভিতর দেখতে পাবেন বাগদানব কাঠের গুঁড়িতে আপনি একা নন। আপনার এবং সাহেবের পরিচিত প্রায় সবাই তার উপরে বসে বসে ঝিমোচ্ছেন। ঘোর বেলেল্লা 2-1টা নাস্তিকের কথা অবশ্যই আলাদা। তারা প্রেম দিলেও কলসির কানা মারে। দয়ালু বন্ধুবৎসল ও সদানন্দ পুরুষ। তার মুক্ত হস্তের বর্ণনা করতে গিয়ে ফরাসি অধ্যাপক বেনোয়া বলেছিলেন, ইল আসেত লে মাসিন আ পেরসে লা মাকারনি, অর্থাৎ মাকারনি ফুটো করবার জন্য তিনি মেশিন কেনেন। সোজা বাংলায় কাকের ছানা কেনেন। কাবুলের বিদেশি দুনিয়ার কেন্দ্রস্থল ছিলেন বাগদানব সাহেব। একটি আস্ত প্রতিষ্ঠান বললেও অত্যুক্তি হয় না, তাই তাঁর সম্বন্ধে এত কথা বলতে হলো।